friends, welcome back to another episode of It's Showtime. With me Obhipsha only on Rongin TV. যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। বাংলা সিনেমা প্রেমীদের জন্য এবার বড় চমক। আসতে চলেছে নতুন সিনেমা এরাও মানুষ, দ্য সার্চ উইদিন। সাই প্রকাশ লাহিড়ী পরিচালিত এই সিনেমার ট্রেলার লঞ্চকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে দারুণ কৌতূহল। এই সিনেমাতে দেখা যেতে চলেছে অভিনেতা জিতু কামাল, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং সবথেকে বড় চমক হলো এই সিনেমাতে দেখা যেতে চলেছে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। রাহুলের শেষ সিনেমাগুলির মধ্যে এটি হলো অন্যতম। এরাও মানুষ সিনেমার গল্পে উঠে আসবে তিন বন্ধুর জীবন, সম্পর্ক এবং এক নিখোঁজ বন্ধুকে খুঁজতে গিয়ে এক মানসিক চিকিৎসালয়ে পৌঁছে যাওয়ার অপ্রত্যাশিত যাত্রা এবং সেখানকার মানুষদের জীবনের গল্পই বলবে এই সিনেমাটি। দর্শক এখন অধীর আগ্রহে বসে আছে এরাও মানুষ দ্য সার্চ উইদিনের অপেক্ষায়। বাংলা ছবির দর্শকদের জন্য এবার আসতে চলেছে এক অন্য ধারার গল্প, এরাও মানুষ দ্য সার্চ উইদিন। ছবিটির টিজার লঞ্চকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ। সাই প্রকাশ লাহিড়ীর পরিচালনায় ছবিটি মানুষের মন, অনুভূতি এবং সমাজের প্রান্তিক হয়ে থাকা মানুষদের জীবনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন জিতু কামাল ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। এটি রাহুলের অভিনীত শেষ ছবিগুলির অন্যতম, ফলে ছবিটির সঙ্গে আবেগের একটি বিশেষ যোগ তৈরি হয়েছে। এরাও মানুষের গল্পে উঠে আসবে তিন বন্ধুর জীবন, তাদের সম্পর্ক এবং এক নিখোঁজ হয়ে যাওয়া বন্ধুকে খুঁজতে গিয়ে মানসিক চিকিৎসা কেন্দ্রে পৌঁছে যাওয়ার এক অপ্রত্যাশিত যাত্রা। ছবির মূল বক্তব্য, সমাজ যাদের পাগল বলে দূরে সরিয়ে দেয় তাদেরও রয়েছে ভালোবাসা, কষ্ট, স্বপ্ন এবং অনুভূতি। টিজার লঞ্চের মাধ্যমে ছবির আবহ, চরিত্র এবং মানবিক বার্তার প্রথম ঝলক দর্শকদের সামনে এসেছে। মানবিক গল্পের পাশাপাশি ছবিটি কতটা আবেগ ও বিনোদনের মেলবন্ধন ঘটাতে পারে, এখন সেই দিকেই নজর বাংলা ছবির দর্শকদের। তো মানুষ এক্সপেক্ট করে যে সবসময় আমি স্ক্রিনে এলে হাসাবো, সেখানে আমার পরিচালক আমাকে এই ধরনের একটি ডার্ক শেডের চরিত্রে সিলেক্ট করেছেন এবং সেই সাহস দেখিয়েছেন। তার কাজে আমি কতটা সেই সাহসে কতটা সম্মান রাখতে পেরেছি আমি জানি না, কিন্তু সেটার জন্য ধন্যবাদ এবং পুরো এরা মানুষ টিমকে। আর একটা দৃষ্টতা করে একটা কথা বলতে চাই, মানে একটু বাড়াবাড়ি হয়ে যাবে হয়তো। ইন্ডাস্ট্রিতে আমাদের এক নম্বর হিরো উত্তম কুমারের অমানুষ এসেছিল, তারপর আমাদের ইন্ডাস্ট্রির প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মনের মানুষ এসেছিল, এবার আমাদের সাই প্রোডাকশনসের এরাও মানুষ এলো। তো আপনারা দুটো ছবির সাথে যেভাবে ছিলেন এটার সাথেও সেভাবে সাপোর্ট করবেন, থাকবেন, এই আশা করবো। এনারা আমাদের ডিরেক্টর কি হলো, তাহলে তো পরপর তোমারও আসার কথা না, ইনি হচ্ছে ডিওপি। তুমি কিছু বলো। সবাই সব বলে দিয়েছে। আমি এনার সঙ্গে মানুষ বলে একটা ছবি করেছিলাম, এবার অমানুষ করলাম। এবার সবাই সব বলে দিচ্ছে, যাই বলি রিপিটই বলা হবে। তবে একটা যেটা কথা সেটা হচ্ছে যে লেখা আছে যে রাহুল বাই সাই অ্যান্ড অমিত সব কথা বলে দিয়েছে। হ্যাঁ, বারবার যে কথাটা সবার মধ্যে উঠে আসছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই লাহিড়ী পরিবারের কথা। সত্যি কথা, মানে যখন আমরা মুহূর্তের দিন গেছিলাম সেই দিন থেকে আমাদের পরিবার ছাড়া আর কিছু হিসেবে ট্রিট করেননি ওরা। তো সেটা ভালো লাগে। অনেক সময় এরকম কাজে আমরা আর্টিস্টদের সম্মান দিতে ভুলে যাই। আমরা দেখেছি অনেক জায়গায় সম্মান দিতে ভুলে যায় মানুষ, অনেক প্রডিউসাররা ভুলে যায়, কিন্তু এরা এক বিন্দু সেটা ভুলে যাননি এবং শেষ দিন অবধি যবে আমরা ডাবিং কমপ্লিট করেছি, ইভেন আজকে যখন এখানে এসেছি, আমরা প্রথম প্রমোশনের দিন আজকে যখন এখানে এসেছি, আজকের দিন অবধিও সেই সম্মানটাই পেয়েছি। সম্প্রতি নন্দনে আয়োজিত হয়ে গেল বাংলা চলচ্চিত্র জগৎকে ঘিরে এক বিশেষ আলোচনা সভা।
সেখানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের বিভিন্ন কলাকুশলী এবং তার পাশাপাশি রাজনৈতিক মহলের অনেক নেতা মন্ত্রীরা। এই আলোচনা সভায় উপস্থিত থাকতে দেখা গেল অভিনেতা মিঠুন চক্রবর্তীকে, বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম বড় স্তম্ভ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী মমতা শঙ্কর। সব থেকে বড় বিষয় হলো এখানে উপস্থিত ছিলেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। তারা সকলেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন। চলুন আমরা দেখে নিই কোন অভিনেতারা কি বলছেন এই আলোচনা সভা নিয়ে। বাংলা চলচ্চিত্র শিল্পকে ঘিরে গুরুত্বপূর্ণ আলোচনায় নন্দনে এক মঞ্চে দেখা গেল রাজনীতি ও টলিউডের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আয়োজিত এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী মমতা শঙ্কর। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে এই বৈঠক থেকে কি সিদ্ধান্ত বা উদ্যোগ সামনে আসে, এখন সেদিকেই নজর টলিউডের। আসুন আমরা দেখে নিই এই বৈঠক সম্বন্ধে কে কি বললেন। বৈঠকে আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যে গৌরবের সোপানে দাঁড়িয়েছেন, সেই সোপানের সবথেকে বড় সোপান, তার নাম উত্তম কুমার। আরও মহারথীরা রয়েছেন, কিন্তু উত্তম কুমারের যে আবেশ, সেই আবেশকে ছুঁতে পারা বোধহয় আর সম্ভব নয়। সময় যাবে, সময় আসবে, কিন্তু হয়তো আর সম্ভব নয়। তো তাঁর 100তম জন্মদিন 3 তারিখ, 3 থেকে 6। সম্মানীয় উত্তম কুমার মহাশয়ের এই জন্মদিনকে স্মরণীয় করে রাখবার জন্য তাঁর যে শহর, তাঁর যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা যেন উৎসবের মতো পালন হওয়া দেখে শুধু পশ্চিমবঙ্গবাসী নয়, আমার দেশ। কারণ উত্তম কুমারের সচল বিচরণ মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল, কিন্তু মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, কোন মাটিকে তিনি অনেক বেশি করে আগলে রাখতে চান, সেটা তাঁর ইচ্ছা এবং সেটা মেনেই তিনি এই মাটিটাতেই বেশি কাজ করেছেন। ইন্ডাস্ট্রিতে এক জায়গায় জড়ো করেছিলেন, প্রডিউসার হোক, টেকনিশিয়ানস হোক, সবাইকে নিয়ে চলবার রাস্তা, পথ তিনি দেখিয়ে দিয়েছিলেন। যারা নবীন তাদের সাহায্য করতেন, উল্লেখযোগ্য পাওয়ারফুল অ্যাক্টার্স তাদেরকে ঘিরে এবং মুড়ে রেখে দিতেন। তো ফলত একটা সময় আর পরিবেশ তৈরি হওয়াকে, এই যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির স্বর্ণযুগ, স্বর্ণ তো একটা তাল হয়, এবার সেটাকে তো গয়না বানাবার জন্য সেই কারিগরটা লাগে। আমাদের উত্তমবাবু সেই জায়গায় শুধু নিজে নায়ক মহানায়কের জায়গায় চলে গিয়ে সেই কাজটি করে তিনি কিন্তু বসেছিলেন না, এই জোড়বার কাজটা করেছিলেন। তো আজ যে সময় এসেছে, কদিন পরেই তার 100তম জন্মদিন, এবং সেটা ঐতিহ্যমণ্ডিতভাবে এবং উল্লেখযোগ্যভাবে বিরাট বড় করে পালনের জন্য সেই মিটিংয়ে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আহ্বান করা হয়। প্রায় 150-200 জনের মতো মানুষ বিভিন্ন ধরন থেকে এসেছিলেন, আসবার সুযোগ পেয়েছিলেন। আজকে বেবার কাজের সময় তবুও এত মানুষ এসেছিলেন, এবং সেখানে সম্মানীয় মুখ্যমন্ত্রী, সেখানে মিঠুন চক্রবর্তী, সন্দীপ রায়, তার সঙ্গে সঙ্গে সম্মানীয় প্রসেনজিৎ চ্যাটার্জি এবং আমাদের বন্ধু যারা ছিলেন, জিৎ, তার সঙ্গে সঙ্গে আবির, বাকি অন্যান্যরা যারা ছিলেন, আমাদের সম্মানীয় প্রতিমন্ত্রী ছিলেন পূর্ণিমা চক্রবর্তী মহাশয়। খুব ইন্টারেস্টিং কতগুলো কথা উঠে এলো, এবং যে কথাতে কিন্তু উত্তম কুমারের এই জন্ম শতবর্ষ পালনটা কোথাও শুধু তাঁকে সেলিব্রেট করা নয়, তিনি যে যে দিকের দিশাটায় বাংলা সিনেমাকে নিয়ে গিয়েছিলেন, আমাদের নতুন করে আবার অচলাবস্থা, কিছু অস্থিরতা, যে যে ঝড় থেমে যাওয়ার পরেও তো ঘরের মধ্যে কিছু ধুলো শুকনো পাতা ঢুকে যায়,
সেগুলোকে আরও একটুখানি পরিষ্কার করে কি করে মজবুত হয়ে আমরা আরও এগোবো তার আলোচনা হলো। উত্তম কুমার কে নিয়ে কাইন্ড অফ একটা মিউজিয়াম, আবার একটা ফিল্ম সিটির একটা ঘোষণা, সেটা হলো। তো আমার মনে হয় যে এটা খুব আনন্দের দিকে আমরা যারা এই কালচারাল ফ্রেটার্নিটির সঙ্গে জড়িয়ে বা যারা দর্শক রয়েছেন, যারা জানতে চান, দেখতে চান, তাদের কাছে একটা দারুণ আনন্দের দিন ছিল। এবং ফিল্ম ফেস্টিভ্যালের ঘোষণা হয়ে গেল এই 16 থেকে 23, তাই 16 থেকে 23শে ডিসেম্বর। বিভিন্ন সরকারি ক্যালেন্ডারও দেখতে হয়, কারণ অন্যান্য রাজ্যেও ফেস্টিভ্যাল হয় এবং আমাদের ইফিও রয়েছে, যেটা নজর কাড়া সারা ভারতবর্ষের। এই সবটা মিলিয়ে আলোচনা হলো এবং তারপর সম্মানীয় মুখ্যমন্ত্রী সবার সঙ্গে মিট করলেন, নিজের নাম্বার বিনিময় করলেন। এবং আমাদের এই যে উত্তম বাবুকে নিয়ে এই যে ফেস্টিভ্যাল, এটা শুধুমাত্র সরকার যে প্ল্যানিং করেছে এখানেই কাজ শেষ নয়। সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং ডিপার্টমেন্টের যাবতীয় গুরুত্বপূর্ণ অফিসাররা তারা নিজেদের নাম্বার শেয়ার করেও বললেন যে আপনারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ অংশ, আপনারা জানাবেন যে কি কি করলে ভালো হয়। তো এই যে একটা বন্ধন, এই যে একটা সুন্দর যোগাযোগ, আমার মনে হয় এই সবটাই সমৃদ্ধ করে তুলবে এই অনুষ্ঠান শুধু নয়, তার পরবর্তী ফিল্ম ইন্ডাস্ট্রির কাজকর্ম বা এগিয়ে যাওয়াটাকেও। আমার কথা হচ্ছে, আমরা যদি সবাই আমাদের 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 আলাদা আলাদা মতামত নিয়েই আমরা বসে থাকি, কাজটা তো কোনো দিন এগোবে না। প্রত্যেকেরই মতামতটা দিয়ে, ভালো যে মতামতগুলো সেইগুলো নিয়ে যদি আমরা কাজে এগোই, তাহলেই একটা জায়গার উন্নতি হবে। না হলে তো কোনো দিনই আমরা শুধু কাদা ছোড়াছুড়িই হবে, আর কিছু হবে না। কিন্তু এইটা হলে আজকে এত ভালো লাগলো যে এত একটা কনস্ট্রাকটিভ মানে কথা হলো, যেটা মানে আশা রাখছি সব কিছু ভালো দিকে। আমার মনে হয় আর্ট কালচার এই জিনিসগুলো রাজনীতির, আমার কেন জানি না, আমার যেটা মনে হয় যে যতদিন এই যে স্কুল কলেজ এই এখতিয়ারের মধ্যে, মানে এটা খুব বড় বড় কথা বলছি, আমি জানি অনেকেই সহমত হবেন না, কিন্তু আমার কথাটা আমি বলছি যে যতদিন ছাত্র কথাটা বা ছাত্র বা ছাত্রী কথাটা মানে তাদের এতে আর রয়েছে, ততদিন কোনো রকম পলিটিক্সে আসা উচিত না। তাদেরকে সব দিক দিয়ে তৈরি করা উচিত, গ্রুম করা উচিত। ডিবেট, ভালো ভালো জিনিস, সংঘবদ্ধ হয়ে কিভাবে কাজ করা যায়, সবাই মিলে কি করে ভালো কাজ করা যায়, এই সব দিকে ওদেরকে এনকারেজ করা উচিত। এবং তার মধ্যে থেকে বেছে পরে তারা যদি রাজনীতিতে আসতে চায় তারা রাজনীতিতে আসুক, কিন্তু যতদিন ছাত্রাবস্থায় আছে ততদিন রাজনীতিতে আমার মনে হয় না আসা উচিত। আরেকটা জিনিস হচ্ছে আর্ট কালচার, যে কোনো, সেটা গান বাজনার, সিনেমা, সব কিছু সেগুলো রাজনীতির বাইরে থাকা উচিত। এটা রাজনীতির ভেতরে কখনো আসা উচিত না। এইগুলোতে আমার মনে হয় সব কিছু ছিল। আমাদের ইন্ডাস্ট্রি অনেকেই আছে কাজের দিন, তাহলেও অনেক মানুষ এসছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আমাদের ইন্ডাস্ট্রির তরফ থেকে ধন্যবাদ জানাবো যে মহানায়ক উত্তম কুমার তার সেঞ্চুরি, এটা তো আমাদের বাঙালির ইমোশন সারা পৃথিবী জুড়ে। তো আমরাও খুব চেয়েছিলাম এবং তিনি যেভাবে এগিয়ে এসছেন, বিশালভাবে ভাবছেন, শুধু 3, 4, 5, 6 নয়, তার সঙ্গে যাতে আমরা সারা বছর কিছু না কিছু ইভেন্ট করতে পারি, সেটা কলকাতায় হতে পারে, কলকাতার বাইরে হতে পারে, বিদেশে হতে পারে, সেরকম সব পরিকল্পনা চলছে। আইএনসি ডিপার্টমেন্টও আমাদের খুব সাহায্য করছেন এবং আমি এটার জন্য আন্তরিক ধন্যবাদ জানাবো। কারণ আমার ব্যক্তিগতভাবে মহানায়ক উত্তম কুমার মহানায়ক হিসেবেও নয়, উত্তম জেঠুই বলি আমি সব সময়। আমার সৌভাগ্য হয়েছে ওনার কোলে চড়া, আমার সৌভাগ্য হয়েছে ওনার ছোটোবেলা করা। তো কোথার থেকে একটা আমার ইমোশন কাজ করে, বা আজকে সবাই খুব চার্জড আপ হয়ে গেছে, যাতে আমরা 3 তারিখ থেকে একটা বেশ মানে সারা শহরটা যেন মনে হয় যে শতবর্ষ আমাদের মহানায়কের, সেটা যেন সবাইকে বলছি। মানে এমনকি এটা শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয়, যারা কোটি কোটি ফ্যান আছে তাদের সবাইকে আমরা ইনভলভ করতে চাই। এটা আমাদের এই 4 দিন বৃহৎভাবে আমরা জন্মদিনটা উত্তমদার পালন করব। সমস্ত শহর দেখবে এটা যেন একটা উত্তম কুমারের শহর, সবাই জানবে
তারপরে চিফ মিনিস্টার বললেন যা আমার দরকার আমরা করব, ফিল্ম ইন্ডাস্ট্রি সম্বন্ধে বললেন, আমি কিছু বললাম, তার পরিপ্রেক্ষিতে বললেন আমরা কোনো হস্তক্ষেপ করব না ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটা আমিও চাইছিলাম যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেন পলিটিক্স না আসে, অ্যান্ড হি হ্যাজ স্ট্যাম্পড অন দ্যাট, দ্যাট ইজ দ্য বিগেস্ট থিং। বাকি যেতে যেতে হবে, রোজ রোজ দেখতে হবে। যা সাজেশন ছিল বলে দিয়েছি, সেটা কি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফার্স্ট থিং ফেডারেশনের মিটিং করতে হবে। ফেডারেশন উইদাউট ফেডারেশন ইজ এ মাদার বডি, আর কনফেডারেশন ইজ এ ফাদার। তা যদি মাদার বডি তৈরি না হয় তার কোনো লাভ নেই, কোনো কিছু এইরকমভাবেই ঘুরবে ফিল্ম ইন্ডাস্ট্রি। তা পরশু খুলে যাবে, খুলে গেলে আমি ফ্রি হয়ে যাবো। ওই অনেক কষ্ট দিচ্ছিল, এই জন্য ওটা বার করে ফেললাম। প্লেটটা 6খানা স্ক্রু আমাকে উপহার দিয়েছেন সেটা। স্বাধীনতা দিবসকে কি আরো দেশাত্মবোধক করে তুলতে চান? তাহলে দেখে ফেলুন বাস্তব জীবনের নায়কদের থেকে অনুপ্রাণিত এই 5টি সিনেমা। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম, ইউটিউব চ্যানেল, বিভিন্ন জায়গাতে এই সিনেমাগুলো স্ট্রিম করছে। আর দেরি না করে চটপট দেখে ফেলুন এই 5টি সিনেমা। কোন কোন 5টি সিনেমার কথা বলছি আসুন দেখে নিই। এই তালিকার প্রথম নাম হলো রাজি। এটি একটি স্পাই থ্রিলার। 1971 সালের যুদ্ধের সময় সেহমাত খান নামের এক সাধারণ কাশ্মীরি তরুণী পাকিস্তানের মিলিটারির অন্দরে রয়ের আন্ডারকভার এজেন্ট হিসেবে কাজ করেন। হরিন্দর সিক্কার কলিং সেহমাত উপন্যাস অবলম্বনে এই সিনেমা তৈরি। সিনেমাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট। রাজির পরেই যে সিনেমার কথা না বললেই নয় সেটি হলো উধম সিং। ভিকি কৌশল অভিনীত এই সিনেমা বিপ্লবী উধম সিং এর গল্পই বলে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে উধম সিং লন্ডনে মাইকেল ও ডায়ারকে হত্যার জন্য 2 দশক ধরে পরিকল্পনা করেছিলেন। উধম সিং এর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল। এই তালিকার তৃতীয় ছবিটি হলো শ্যাম বাহাদুর। ভারতের প্রথম ফিল্ড মার্শাল শ্যাম বাহাদুরের বর্ণময় সামরিক জীবনকে নিয়েই এই সিনেমা। 1971 সালের যুদ্ধে তার নেতৃত্ব ও রণকৌশলের অসাধারণ দক্ষতার কথা তুলে ধরে এই ছবি। এই চরিত্রেও অভিনয় করেছেন ভিকি কৌশল। এই তালিকার চতুর্থ সিনেমাটি হলো শেরশাহ। সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী অভিনীত এই সিনেমাটি 1999 সালের কার্গিল যুদ্ধের পরমবীর চক্রজয়ী ক্যাপ্টেন বিক্রম বাত্রার অসীম বীরত্ব ও আত্মত্যাগের কাহিনী তুলে ধরে। এই সিনেমাটিতে বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং বিক্রম বাত্রার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা আডবাণী। এই তালিকার পঞ্চম সিনেমাটি হলো দ্য লেজেন্ড অফ ভগৎ সিং। বিপ্লবী ভগৎ সিং এবং তার সঙ্গীদের জীবনী নিয়ে তৈরি এই সিনেমা। তারাই ভারতের সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের রূপ দিয়েছিলেন। এই ছবিতে ভগৎ সিং এর চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। এই ছিল 5টি দেশাত্মবোধক ছবি যা তৈরি হয়েছে বাস্তব জীবনের নায়কদের জীবন থেকেই। তাহলে আর দেরি কেন, এক্ষুনি দেখে ফেলুন এই 5টি ছবি এবং নিজের স্বাধীনতা দিবসকে আরও দেশাত্মবোধক করে তুলুন। বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক সোনু নিগম আবারও খবরে। তবে এবার খবরে তিনি তার গানের জন্য নন, বরং একটি জমি কেনার জন্য। সম্প্রতি তিনি মুম্বাইয়ের আন্ধেরিতে 1 কোটি টাকা দিয়ে একটি অফিস কিনেছেন এবং এই অফিসের রেজিস্ট্রেশনও এই বছরেরই অগস্ট মাসের 6 তারিখেই হয়ে গেছে। এই জায়গাটিকে বলা যায় মুম্বাইয়ের একেবারে প্রাণকেন্দ্র, অনেকটা আমাদের টলিউডের মতো। এখানেই রয়েছে একাধিক ফিল্ম ইন্ডাস্ট্রি, ফিল্ম স্টুডিওস, মিউজিক প্রোডাকশন হাউস। তাই বলা হচ্ছে সোনু নিগমের জীবনে এটি একটি দারুণ ইনভেস্টমেন্ট হতে চলেছে। তবে এই অফিসটি কেনার পাশাপাশি গত মে মাসে তিনি তার একটি বড় অংশের জমি বিক্রিও করেছেন। তবে অনেকেই মনে করছে আন্ধেরির মতো জায়গাতে এরকম একটি অফিস কেনা তার কেরিয়ারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপই হয়েছে।
ওয়েল দ্যাটস ইট ফর দ্য ডে। আবারও নিয়ে আসবো নতুন নতুন খবর, গল্প আর অনেক মজার মজার গসিপ। ততক্ষণ চোখ রাখুন, দেখতে থাকুন ইটস শো টাইম উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।